দর্শক শুভেচ্ছা, আবারও স্বাগতম যমুনা টেলিভিশনের 5 ঘন্টার বিশেষ আয়োজন ইলেকশন 2026 এর দ্বিতীয় ঘণ্টায় দেশ জুড়ে যে নির্বাচনী উত্তাপ বিরাজ করছে তার সব দিক আমরা তুলে ধরছি আপনাদের সামনে। যমুনা টেলিভিশন সবসময় নিরপেক্ষ, দায়িত্বশীল এবং পেশাদার সাংবাদিকতায় বিশ্বাসী। কোনো পক্ষ নয়, সত্য আর তথ্যই আমাদের অঙ্গীকার। আগামী 8 তারিখ পর্যন্ত প্রতিদিন থাকবে এই মেগা বুলেটিন। শুরুতে জানাতে চাই এখনকার শিরোনামগুলো। উত্তরের 4 জেলায় জামাতের নির্বাচনী জনসভা। ক্ষমতায় গেলে বিলুপ্ত হবে জমিদারি প্রথার মতো রাজনীতি, বললেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে, তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন। ভোটের প্রচারের সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে বিএনপি জামাতের প্রার্থীরা দিন রাত চষে বেড়াচ্ছেন একের পর এক এলাকা, সমস্যা সমাধানে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। যে উচ্ছ্বাস নিয়ে সবাই প্ল্যান করছেন, মুখিয়ে আছেন, সেরকম উৎসবমুখর পরিবেশেই যাতে একটা সুষ্ঠু নিরাপদ নির্বাচন হয় সেটাই আশা থাকবে। আমি যখন ভোট দিতে যাব, আপনি তিনি ভোট দিবেন। কে আপনাদেরকে হামলা করতেছে, কে আপনাদের আটকাচ্ছে, এটা আমরা দেখব। নাগরিক সুবিধায় পিছিয়ে থাকা ঢাকার নতুন 36টি ওয়ার্ডে নির্বাচনী হওয়া। প্রার্থীদের অঙ্গীকারে পুরোপুরি আস্থা নেই বাসিন্দাদের, ভোট দিবেন পরিবর্তনের আশায়। টাসেরকান্দির, গুন্নাগড়ের, ফকিরখালীর কত রুগী যে এমনি কত কষ্ট করিয়া। ইমার্জেন্সি রুগী থাকলে আমরা হসপিটাল ঠিক মতো নিতে পারি না। সিটি কর্পোরেশন যত সুযোগ সুবিধা আছে আমরা নাগরিক হিসেবে আঙ্গুল দিতে হবে, কারণ আমরা ট্যাক্স দিই। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবারে জানাচ্ছি বিস্তারিত। ক্ষমতায় গেলে জমিদারি প্রথার মতো যে রাজনীতি সেটা বিলুপ্ত করা হবে। সকালে নওগাঁর জনসভায় এই মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জেলার এটিএম মাঠের জনসভায় তিনি বলেন, দেশে আর কোনো বৈষম্য চলবে না, নতুন বাংলাদেশ সবার। এখানে কোনো মেজরিটি মাইনরিটি থাকবে না। ডাক্তার শফিকুর বলেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করবে জামায়াত। কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না, ধরা পড়লে মিলবে উপযুক্ত শাস্তি। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের জনসভায় যোগ দিয়ে বক্তব্য রাখছেন তিনি। রাজশাহীর গোদাগাড়ী ও মহানগরী এবং নাটোরের জনসভায় বক্তব্য দেবেন জামায়াতের আমির। রাতে নাটোরে অবস্থান করবেন তিনি, পরদিন যোগ দেবেন বরিশালের জনসভায়। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে, যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন। জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন। দর্শক, এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেই বক্তব্যে। বলুন শিবগঞ্জ, ইনশাআল্লাহ এই শিবগঞ্জে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি। এই জায়গায় শক্ত করে ধরতে হবে, জাতির ভার নিতে হবে ইনশাআল্লাহ। প্রতীক আছে, কোন সে প্রতীক? জুড়ে সুরে, আরো জুড়ে, আকাশ বাতাস কাঁপিয়ে দাও। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা দাড়িপাল্লা ইনশাআল্লাহ, বিজয়মালা। 12 তারিখ দাড়িপাল্লা, মাশাআল্লাহ। এবার চাপার 2 ডক্টর মিজানুর রহমান, এটা নাচল গুমস্তাপুর না, বুলাহাট। মাশাআল্লাহ, ধরেন, শক্ত করে ধরেন। মাশাআল্লাহ, এখানে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, তাকে চিনেন? সরি ডক্টর মিজানুর রহমান, তাকে চিনেন? মায়া লাগে দেখতে? তাইলে বলেন, জুড়ে বলেন, প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে, জুড়ে সুরে কাঁপিয়ে দাও আকাশ বাতাস। 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ভাই বোনেরা। দর্শক, জামাতের আমির তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে।
এদিকে রাজশাহীতে বরাবরই বিএনপি বা ধানের শীষের প্রভাবটা একটু বেশি। এবারে চিত্র ঠিক কেমন সেটি জানাতে গোদাগাড়ী থেকে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে আজই, এবং সেখানকার সবশেষ প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। তারেক, কেমন দেখছেন কর্মী সমর্থকদের উপস্থিতি সেটি তো জানবই, একই সাথে আমাদেরকে জানাবেন নিশ্চয়ই যারা ভোটাররা রয়েছেন তাদের প্রত্যাশা রয়েছেন ব্যাপক, সেই প্রত্যাশার কথা আপনার সাথে নিশ্চয়ই জানিয়েছেন, সেটিও আপনাদের মাধ্যমে জানাতে চাই। রেজা, জোহরের নামাজ চলছে এবং নির্বাচনী যে মাঠটি রয়েছে সেখানে, এবং এই রাজশাহীর যে গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে কিন্তু দুপুর 2:30টায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বক্তব্য রাখবেন, এবং সকাল থেকে আসলে নেতাকর্মীদের মধ্যে আমি যে উচ্ছ্বাস, আনন্দ, উদ্দীপনা সেটি দেখেছি, এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে এবং পার্শ্ববর্তী যে উপজেলাগুলো রয়েছে সেখান থেকেও আসলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং তারা অপেক্ষায় রয়েছেন। তাদের আশা প্রত্যাশা অনেকটা বেশি। তারা যেমনটি বলছেন যে অতীতে যেমন এই আসনটিতে জামাতের যে উদ্দীপনা এবং যে উৎসাহ উদ্দীপনা ছিল, এবং তাদের এই মুহূর্তে কিন্তু এখন জামাতের ভোটারের সংখ্যা অনেকটা বেশি এবং এই আসনটা নিয়ে তারা অনেকটাই আশাবাদী। এবং কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান যিনি রয়েছেন এই আসনের জামাতের প্রার্থী, তাকে তারা নির্বাচিত করে কিন্তু এই আসনে এমপি বানাবেন, সেটি তাদের প্রত্যাশা। এবং এখন পর্যন্ত যেহেতু এখানে ডক্টর শফিকুর রহমান আসছেন, তার কাছে তাদের অনেক প্রত্যাশা রয়েছে এই আসনটি নিয়ে, যেহেতু এই আসনটি বরেন্দ্র অঞ্চলের কৃষিভিত্তিক আসন, সম্ভাবনাময় একটি আসন। সেই আসন নিয়ে কেন্দ্রীয় বাংলাদেশ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তাদের কাছে। তাদের সেই বিষয়টি সেই তাদের বক্তব্য শোনার জন্য তারা অধীর আগ্রহ করছেন। এবং এখন এই নামাজ চলাকালীন সময় একটু আগে আমি যতটুকু দেখেছি যে তারা বক্তব্য রাখছিলেন এবং তারা এলাকার উন্নয়ন নিয়ে, যারা তরুণ প্রজন্ম রয়েছে তাদেরকে এই এলাকার উন্নয়নে কিভাবে কাজে লাগাবেন সেই বিষয়গুলো নিয়ে, আসলে সকল বিষয় নিয়েই ডক্টর শফিকুর রহমান তিনি বক্তব্য দিবেন সকলের উদ্দেশ্যে, সেটি কিন্তু সকলের প্রত্যাশা। এবং এই রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যে মহিশালবাড়ি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠটি রয়েছে, এই মাঠটিতে যে বক্তব্য শেষ করে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে কিন্তু চলে যাবেন প্রধান অতিথি। এবং এখন পর্যন্ত এই মানুষ, যারা নেতাকর্মী রয়েছেন তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন এবং একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সকলেই কিন্তু অপেক্ষায় রয়েছেন ডক্টর শফিকুর রহমান কখন আসবেন এই অপেক্ষায়। রেজা, নিশ্চয়ই সেখানকার সবশেষ তথ্যগুলো পরবর্তীতে তিনি আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ তারেক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী প্রচারের বাকি মাত্র 5 দিন। শেষ মুহূর্তে চলছে তুমুল গণসংযোগ। চরম ব্যস্ততায় রয়েছেন প্রার্থীরা। সকাল থেকে রাজধানী ঢাকায় প্রার্থীরা এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নিজ প্রতীক ফুটবল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। অন্যদিকে ঢাকা 16 আসনে বিএনপি প্রার্থী আমিনুলও সকাল থেকেই ব্যস্ত রয়েছেন গণসংযোগে। নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে দিচ্ছেন নানান ধরনের প্রতিশ্রুতি। এছাড়া গোটা রাজধানী জুড়ে চলছে প্রার্থীদের বিরামহীন প্রচারণা। যে যার মতো নির্বাচনী প্রতিশ্রুতি পৌঁছে দিচ্ছেন ভোটারদের কাছে। আদতেই তারা কতটা ভোটারদের মনে স্থান নিতে পারছেন তা দেখতে অপেক্ষা করতে হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি, অর্থাৎ ভোটের দিন পর্যন্ত। জামাতের যিনি ক্যান্ডিডেট তিনি তার লোকজনকে দিয়ে, তারা তো আসলে তাদের কোনো জনসমর্থন নাই, তাদের কিছু আছে ফিক্সড, এবং সেই জনসমর্থনকে তারা নিয়ে তারা বিভিন্ন অসহায় মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা তাদের ভোটগুলোকে তাদের হাতে নেওয়ার চেষ্টা করছে। যদিও এরকম অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে ভাই আমাদের কাছে আসছে ঠিকই, কিন্তু ভোটটা আপনাকে ধানের শীষেই দিব ভাই। কিছু শঙ্কা আছে যে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, আগের মতো আবার ভোট কাউন্ট হবে না কিংবা ভোট আগে দেয়া হয়ে গেছে এরকম হবে কিনা, কিছু শঙ্কা আমরা শুনছি ভোটারদের কাছ থেকে। তবে যে উচ্ছ্বাস নিয়ে সবাই প্ল্যান করছেন, মুখিয়ে আছেন, সেরকম উৎসবমুখর পরিবেশেই যাতে একটা সুষ্ঠু নিরাপদ নির্বাচন হয় সেটাই আশা থাকবে।
দর্শক, ঢাকার নির্বাচনী প্রচারণা আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাতে চাই এবং সেটি দেখাতে ঢাকা 14 আসনে যেতে চাই। ঢাকা 14 আসন মূলত শক্ত প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি ও জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান। সেই আসনের খবর জানাতে আমাদের সাথে সহকর্মী মশিউর রহমান অনিক যুক্ত রয়েছেন। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ অবস্থা। অনেক প্রার্থীদের গণসংযোগের খবর কেমন দেখছেন এবং সেটি নিয়ে ভোটারদের আসলে কি ধরনের প্রতিক্রিয়া রয়েছে এবং নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো ধরনের বিশেষ মন্তব্য রয়েছে কিনা সেটিও জানাবেন আমাদের। প্রথম দিকের প্রেক্ষাপট যেটি আপনি বললেন সেটিকে শতভাগ বাস্তবসম্মত ধরে নিয়েই আমি দুটো প্রসঙ্গের কথা, অর্থাৎ আজকের যেই জনসভা অনুষ্ঠিত হয়েছে, প্রতিদিনই জনসভা হচ্ছে এই অঞ্চলটিতে, ঠিক আমার ডান পাশটিতে যে জনসভা অনুষ্ঠিত, অর্থাৎ এখানে যেই ভোটারদের জন্য জনসংযোগ কেন্দ্র গঠন করা হয়েছে সেখানে ব্যারিস্টার আরমান, অর্থাৎ যার পুরো নাম ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান, তার যেই গণসংযোগ কেন্দ্র সেটিকে স্থাপন করা হয়েছে। আমার তার থেকে ঠিক যদি এদিকটাতে দেখানোর চেষ্টা করি তাহলে তার থেকে ঠিক কয়েক গজ দূরেই এখানেই সানজিদা ইসলাম তুলি, অর্থাৎ বিএনপির যিনি প্রার্থী, তার যে ভোট কেন্দ্র সেটিকে এখানে তৈরি করা হয়েছে, অর্থাৎ যে নির্বাচনী গণসংযোগ কেন্দ্র সেটিকে তৈরি করা হয়েছে। এই যে সামগ্রিকভাবে একই সঙ্গে দুটি শক্তিশালী দলের প্রার্থী যেই কেন্দ্র তৈরি করা এবং সেখানে যে প্রচারণায় অংশ নেওয়া, এটি আসলে বিরল। এবং ঢাকা 14 আসনের প্রেক্ষাপটে এই কথাটাই আমরা শুনছিলাম এখানে যারা ভোটার আছেন তাদের থেকে। পাশাপাশি ব্যারিস্টার আরমান এখানে সকাল থেকে গণসংযোগ করেছেন, এখানে তিনি এসেছেন এবং তার সঙ্গে ছিলেন সাদিক কায়েম, তিনিও কিন্তু এখানে গণসংযোগ করেছিলেন, তার সঙ্গে যুক্ত হয়েছেন। তারা দুজনেই বলছিলেন যে এই আসনটি শান্তিপূর্ণ একটা আসন, এই আসনে যারা ভোটার তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের যেই আহ্বান সেগুলোকে সাড়া দিচ্ছেন। বিশেষ করে এই দুটো বড় দলেরই যে হ্যাঁ ভোটের পক্ষে যে যাত্রা, সেটিতেও কিন্তু তারা সমস্ত তাদের যে সমর্থন সেটা কিন্তু জানিয়েছেন। তো একটু জানিয়ে রাখতে চাই রেজা যে এখানে তারা আজকে আসে বলেছেন যে নির্বাচনী অবস্থা স্বাভাবিক এবং আগামী নির্বাচনে তারা জয়ী হয়ে এই অঞ্চলের জন্য তারা অবদান রাখবেন, এটা তারা বিশ্বাস করেন। পরিবেশটা স্বাভাবিক রয়েছে, সেই কথাই আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ অনেক আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ইলেকশন 2026 এর সংবাদের বাইরে আমরা একটু জুলাই গণ অভ্যুত্থানের খবরে যাচ্ছি এই মুহূর্তে এবং সেখানে আরেকটি খবর আপনাদেরকে জানাবো। আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার রায় ঘোষণা চলছে, যার সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। Which may not be understandable to many of you. Therefore, I have brought this one. You will understand everything brought in the language of Bangla. Accused number 1 is Muhammad Saiful Islam, former member of parliament, Dhaka 19, son of late Alhaj Muhammad Sirajul Islam, and so and so. His mother is Umme Kulsum, a resident of Dendabor, Oldpara, Polasbari Cantonment, Thana Ashulia District, Dhaka. He has been sentenced to death under Section 3, Subsection 2, Clause A, Section 4, Subsection 1, Section 4, Subsection 2, and Section 4, Subsection 3, read with Section 20, Subsection 2, and 20A of the International Crimes Tribunal Act, 1973, for committing murderous crimes against humanity in respect of the following victims. The victims are 7 in number. We have enumerated all the names. One is Muhammad Sahabul Islam. আমরা ট্রাইব্যুনালে ছিলাম সরাসরি, সেখান থেকে আমরা সেই যে রায় ঘোষণা হচ্ছে সেটির মধ্যে ছিলাম। ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস আর এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এই আসনের শুরু থেকেই চলছে কাদা ছোড়াছুড়ি। ভোটাররা বিষয়টিকে কিভাবে দেখছেন, ভোটারদের জায়গা থেকে তারা আসলে কি ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন, সে খবর জানাতে চাই আপনার মাধ্যমে। রাশেদ। রেজা, আমি এই মুহূর্তে আছি সেগুনবাগিচায়। আর ঢাকা 8 আসন সম্পর্কে একটু বলি, যেটি কিন্তু ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি এলাকা বলা যায়। যদিও ভোটার সংখ্যার হিসেবে কম, জায়গাও ছোট, কিন্তু ঢাকার
মতিঝিলের 8টি এবং রমনার 3টি ওয়ার্ড নিয়ে এটি গঠিত, ভোটার প্রায় 3.5 লাখ। আর আমি যেটি প্রার্থীদের বিষয়ে বলার আগে বলতে চাই যে আমি যেখান থেকে দেখাতে চাচ্ছি যেটি ফুটপাত অংশ, পুরো ফুটপাত জুড়েই কিন্তু আসলে এখানে এই সেগুনবাগিচা এই জায়গাটি ব্যবসা হয়। এবং ঢাকার একটি নিয়ম রয়েছে, অলিখিত নিয়ম, যে ফুটপাত যারা ব্যবসা করেন তারা যখন যে সরকারে আসেন তাদের লোক হয়ে যান, এটি একটি বিষয়। তো আমরা এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি কিছুক্ষণ পরে এলাকায় একটি প্রচারে নামবেন, সেখানে তার সাথে কথা বলবো। তার আগে আমরা একটু ভাইয়া একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি তো এই এলাকার ভোটার, আপনাদের এখানে তো বিভিন্ন প্রার্থীরা ভোট চাইতে আসেন, তো কেমন প্রার্থীরা কি বলছেন এসে একটু যদি বলতেন আমাদের। আমি এনে এখনো দেখি নাই, আমি যে বলবো, আমি তো চুপচাপ কাজ করি এখানে। আমি এখনো দেখি এইখানে, আমি খালি কাজ করি, এক দোকানে একজনে ডাক দেয় তো এখানে কাজ করি, বার্নিশের কাজ করি বিদেই এইখানে অন্যদিকে তাকায় থাকি। আপনি কোনো প্রার্থী কি দেখছেন? আপনার কি কোনো প্রার্থী এখানে আসে নাই ভোট চাওয়ার জন্য? বুঝি নাই, মানে যে সিভিল ব্যাস আইসে আমার দোকানদার আছে ভোট চাবে, এরকম আমার কোনো দলে আসে না। কোনো দলই আসে না, এমনি আমরা রাস্তা দেওয়া, এটা তো রাস্তা, এটার ভিতরে অনেকে মিটিং মিছিল সবাই সব দলেরই নিতেছে, প্রচার হইতেছে। আচ্ছা, ফুটপাত সম্পর্কে অনেক কিছু চলছে, যে ফুটপাতে যে ব্যবসা করেন এখানে অনেক অভিযোগ করে যে এখানে চাঁদা নেওয়া হয়, এরকম কোনো ঘটনা কি এখানে ঘটছে? না না না, আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটে নাই। কেউ এরকম আমার কাছে এসে দাবিও করে না, না আমরা কেউ এরকম হয় না। আর আমরা তো এই এলাকারই মানে নর্মাল লোক, আমার কাছে কেউ আসে আর চাপ দিতে পারে না। আচ্ছা, এখানে কয়েকজন ভোটারের সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম, কারণ ওনারা এখানে কাজ করেন, ফুটপাতের সবসময় এখানেই থাকেন। তারা বলছে যে প্রার্থীদের তেমন একটি দেখেন নাই, সামনাসামনি এখনো চান নাই। তো আমরা এই বিষয়গুলো নিয়ে প্রার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো। রেজা, নিশ্চয়ই ধন্যবাদ রাশেদ নিজাম আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এবারে যেতে চাই ঢাকা 4 আসনে, সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী সুমাইয়া ঐশী। তার মাধ্যমে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি এবং কি চলছে, মূলত প্রচারণা কেমন চলছে সেটিও। ঐশী, এই আসনে ঠিক কতজন প্রার্থিতা করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটি তো জানাবেনই, একই সাথে প্রচারণা আপনি কেমন দেখছেন? নিশ্চয়ই আপনার সাথে কথা হয়েছে সেখানকার স্থানীয় ভোটারদের, তাদের নিশ্চয়ই একটি প্রত্যাশা রয়েছে, সে কথাও আপনার মাধ্যমে জানাতে চাই। ঢাকা 8 আসনে আছি এখন, এবং এখানে আপনি জানেন যে ঢাকার 20টা আসনের মধ্যে যে আসনগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে তার মধ্যে ঢাকা 8 আসন কিন্তু সব অন্যতম একটি আলোচিত আসন। এবং এখানে যতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে মোটা দাগে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং 11 দলীয় জোট নাসিরউদ্দিন পাটোয়ারি, এই দুইজন কিন্তু বেশ আলোচনায় থাকেন সবসময়। এবং একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীও আছেন ত্রিদীপ কুমার সাহা, যার ব্যানারও আমরা দেখতে পাচ্ছি। এই আসনকে ঘিরে কিন্তু শুরুর দিক থেকে বেশ আলোচনা ছিল, কারণ ওসমান হাদি কে হত্যা করা হয়েছিল এই আসন থেকে, তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তবে এখন আজকে আমরা যতদূর জানতে পেরেছি যে এই আসনের প্রার্থীরা মূলত 2টার পর থেকে গণসংযোগে নামবেন। পাটোয়ারি বেলা 2টার পর থেকে গণসংযোগে নামবেন বলে আমরা জানতে পেরেছি, এবং মির্জা আব্বাসও বিকেল 4টার দিকেই গণসংযোগ শুরু করবেন, সেরকম খবর আমাদের কাছে আছে। তবে এখন যে গণসংযোগের প্রক্রিয়াটা যদি একটু বিশ্লেষণ করি, শুরুর দিকে যেমন ছিল যে মানুষের কাছে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাওয়া, লিফলেট বিতরণ করা, সেই রকম ছিল একদম শুরুর দিকে। এখন বেশিরভাগ প্রার্থীরাই আসলে প্রচারণার ক্ষেত্রে জনসমাবেশ, একই সঙ্গে মত বিনিময় সভা, বিভিন্ন বিশিষ্ট জনদের সঙ্গে, বিভিন্ন ভোটারদের, স্টেক হোল্ডার বা ব্যবসায়ী সংগঠন, কিংবা গতকালও যেমন আমরা দেখলাম যে নারী সমাবেশ করেছিলেন বিএনপির ঢাকা 14 আসন থেকে বিএনপি প্রার্থী তুলি, তিনি কিন্তু গতকালও আমরা দেখেছিলাম যে তিনি নারী সমাবেশ করেছিলেন। সুতরাং এখন যে প্রচারণার যে পদ্ধতি সেটি কিন্তু অনেকটা জনসমাবেশ, মত বিনিময় সভার এইগুলোর মধ্যেই এইভাবেই আসলে প্রার্থীরা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছেন। যেহেতু হাতে আর মাত্র কয়েকটা দিন সময় আছে, শেষ মুহূর্তের এই প্রচারণায় আসলে মানুষের একদম দোরগোড়ায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন প্রার্থীরা। সেই খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সুমাইয়া ঐশী আমাদের সাথে যুক্ত হবার জন্য। কক্সবাজারে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। নতুন জালেমদেরকে পরাস্ত করবে কোনো মার্কা আছে? চাঁদাবাজদেরকে রোখানোর কোনো মার্কা আছে? বাঙালি বিপ্লবের কোনো মার্কা আছে? সবাই বলো
দর্শক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলছিলেন জনসভায়, আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। রাজধানীতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে ঢাকা 18 আসন থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তৌহিদ হোসেন। তার মাধ্যমে জানাবো সেখানকার প্রচারণার খবরাখবর। তৌহিদ, এই আসনের প্রার্থীরা মূলত কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন সে খবরাখবর জানবো আপনার মাধ্যমে। একই সাথে ভোটারদের সাথেও নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা মূলত কি বলছে? এই মুহূর্তে আমি আছি ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেনের যে জনসংযোগ, এটিকে আসলে বলা যাবে না, এখানে আসলে একটি জনসভাই হচ্ছে। তুরাগ থানা ছাত্রদল, তুরাগ থানা বিএনপি এবং যত ধরনের অঙ্গ সংগঠন আছে তাদের সমন্বয়ে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি জনসভা হচ্ছে। এবং সেই জনসভায় কিছুক্ষণ আগেই এখানকার যিনি সংসদ সদস্য প্রার্থী তিনি যোগ দিয়েছেন। আমরা তার সাথে কথা বলেছিলাম, সে প্রসঙ্গে পরে যাচ্ছি, কিন্তু একটু নেতাকর্মীদের পরিস্থিতি আপনাদেরকে জানাই। এখানে যেহেতু সব অঙ্গ সংগঠনের সহযোগীরাই আছেন, সেখানে বেশ ভালোই ভিড় হয়েছে এবং এই আয়োজনটি সকাল থেকেই শুরু হয়েছে। এবং এই আয়োজন শুরুর পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এলাকাবাসীর সাথেও যখন আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে এখানে গ্যাসের সংকট বেশ তীব্র, যেটি 2003 সাল থেকে এটির একটি স্থায়ী সমাধান তারা চাচ্ছেন। একই সাথে এলাকায় যানজট রয়েছে, ড্রেনেজ সিস্টেমের একটি সংকট ছিল, সেটি তারা সমাধান চাচ্ছেন। এবং একই সাথে তারা বলেছেন যে তারা এখানে যে রাস্তাঘাটে যে চাঁদাবাজি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে গত কয়েক বছরে, সেটি তারা সমাধান চান। আমরা যখন এখানকার বিএনপির এমপি প্রার্থীকে এই প্রশ্নটি করেছি, তিনিও কিন্তু বলেছেন যে তিনি নিজে এই সমস্যাগুলো সমাধান করতে চান এবং আগের তুলনায় তার দলের যেসব কার্যক্রম ছিল সেখানেও তিনি কিছুটা নতুনত্ব আনতে চান। আরেকটি প্রসঙ্গ তিনি বলেছেন যে এখানে হেভিওয়েট প্রার্থীরা আছেন বলা হয়, তো সেই হেভিওয়েট প্রার্থীদের কাছে তিনি আসলে ধরাশায়ী হতে চান না, তিনি এটাও বলছেন যে তিনি আসলে বিপুল ভোটে জয়লাভ করবেন। সেই প্রচারণার খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ তৌহিদ হোসেন আমাদের সাথে যুক্ত হবার জন্য। হরিরামপুর ও সিংগাইর উপজেলা নিয়ে মানিকগঞ্জ 2 আসন, এই জনপদের মানুষের অন্যতম বড় সমস্যা নদী ভাঙন। প্রার্থীরা তাদের প্রচারণায় এই বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আরও জানাতে সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী BM খোরশেদ, তার মাধ্যমে জানাবো সেখানকার প্রচারের খবর। খোরশেদ, ভোট ঘিরে এই অঞ্চলের মানুষের প্রত্যাশা কি? নিশ্চয়ই একটি প্রত্যাশা রয়েছে, সে খবর জানবো আপনার মাধ্যমে। আর সার্বিক নির্বাচনী পরিবেশ আপনি কেমন দেখছেন, সেটি নিয়ে নিশ্চয়ই সাধারণ মনে সন্তুষ্টি আছে। মানিকগঞ্জ 2 আসনের যে চিত্রটি আমরা দেখছি, আসলে নির্বাচনে আসলে শেষ মুহূর্তের প্রচারণা চলছে, কারণ প্রার্থীরা ব্যস্ত, তাদের কর্মী সমর্থকরা কিন্তু প্রচারণায় ব্যস্ত। এই এলাকার সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে নদী ভাঙন। কারণ এই মানিকগঞ্জের সিংগাইর এবং হরিরামপুর এলাকা নিয়ে আসলে এই নির্বাচনী আসনটি গঠিত। এই আসনে 13টি ইউনিয়নের মধ্যে 8টি কিন্তু আসলে নদীগর্ভে চরাঞ্চল কিন্তু রয়েছে, অর্থাৎ পদ্মার যে বিশাল যে নদী, সেই নদী পার হয়ে কিন্তু সেই চরাঞ্চলে কিন্তু লাখো মানুষের কিন্তু এখানে বসবাস রয়েছে। এবং স্বভাবতই এই এলাকাতে প্রতি বছর নদী ভাঙনে অসংখ্য মানুষ কিন্তু গৃহহীন হয়, নিঃস্ব হয়। এই এলাকাতে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বড় দাবি হচ্ছে যে তাদের যে নদী ভাঙন রোধের জন্য যে দাবি, নদী শাসনের জন্য স্থায়ী ব্যবস্থার জন্য, সেই দাবিটা আসলে বড় করে আসলে এখানে তৈরি হয়েছে। এবং পাশাপাশি যেটি রয়েছে যে রাস্তাঘাটের সমস্যা রয়েছে, বিভিন্ন কর্মসংস্থানের সমস্যা রয়েছে, এবং অন্যান্য যে প্রাতিষ্ঠানিক সবচেয়ে বড় যে বিষয়টি যে আসলে দীর্ঘদিন পরে একটি ভালো নির্বাচনের কথা যেহেতু সরকার বলছে, তাদের প্রত্যাশা হচ্ছে যে তারা যে দীর্ঘদিন যে ভোট না দেওয়ার যে একটা ছিল, তাদের যে আসলে ভোট কেন্দ্রে গিয়েও তারা অনেক সময় ভোট দিতে পারেনি, তাদের প্রত্যাশা হচ্ছে যে তারা যেন শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোট দিতে পারেন এবং যারা যেন সরকারের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি যেন সম্পন্ন থাকে। এবং তাদের প্রত্যাশা যে যারা জনপ্রতিনিধি হবেন তারা যেন তাদের যে সকল প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি নির্বাচিত হওয়ার পর যেন বাস্তবায়ন করেন। জি, সেই প্রতিশ্রুতির জন্য বাস্তবায়ন হয়, সেই প্রত্যাশা আমাদেরও রয়েছে। ধন্যবাদ BM খোরশেদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এবারে যেতে চাই গাজীপুর 2 আসনে। সেখানে নির্বাচনী সমীকরণে বড় ফ্যাক্টর শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোট। তাদের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কণ্ঠে। আরও খবর জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী পলাশ প্রধান, তার মাধ্যমে জানাবো সেখানকার প্রচারণার খবর। পলাশ, ভোটারদের বড় অংশ তো শ্রমিকরা, প্রার্থীদের কাছে তাদের কি ধরনের প্রত্যাশা রয়েছে সে খবরে বিস্তারিত জানাবেন। রাজা, যেহেতু গাজীপুর একটি শিল্পাঞ্চল এলাকা আর গাজীপুর 2 আসনের মধ্যে প্রায় 6000 কলকারখানা রয়েছে, সেই কলকারখানার যে শ্রমিকরা রয়েছে সেখানে কিন্তু একটি বিশাল একটি ভোট ব্যাংক রয়েছে। যারা প্রার্থীরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকটি অলিতে গলিতে দাপিয়ে বেড়াচ্ছে ভোটারের কাছে। আমরা বেশ কয়েকজন শ্রমিক ভোটারের সাথে কথা বলছি, তারা বলছে এখনো যারা প্রার্থীরা রয়েছে তারা তাদের কাছে তাদের যে প্রতীক রয়েছে সেই প্রতীক নিয়ে আসলে জাগান দিচ্ছেন। আসলে তাদের যে একটি ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংক কিন্তু আসলে
বিজয় এবং পরাজয়ের একটি বিশাল একটি আসলে সমীকরণ রয়েছে। সেই সমীকরণ থেকে যদি বলি সেক্ষেত্রে বলবো যে গাজীপুরের 2 আসনে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান রয়েছে যারা বিএনপির প্রার্থী রয়েছে তারাও কিন্তু আসলে একটি বিশাল একটি যে চাপ সেটি নিয়ে কিন্তু আসলে তারা প্রত্যেকটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছে। তবে গতকাল যে বিষয়টি দেখেছি যে এই 2 আসনে যে মনোনীত প্রার্থী তারা কিন্তু আসলে কয়েকটি কলকারখানা গিয়ে শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শুনেছে, সেই সমস্যাগুলো বিজয় হওয়ার পর সমাধান করবে এমনটাই কিন্তু তারা আশ্বাস দিয়েছিল সেই ভোটারের কাছ থেকে। রাজা, পরের খবর আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ পলাশ প্রধান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত নতুন 36 ওয়ার্ডের মানুষ কাগজে কলমে রাজধানীবাসী হলেও নাগরিক সুযোগ সুবিধায় এখনও পিছিয়ে পড়াদের দলেই। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা এসব এলাকার মানুষকে দিচ্ছেন দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। ভোটাররা এসব অঙ্গীকারে পুরোপুরি আস্থা রাখতে না পারলেও আশাবাদী। প্রহর গুনছেন ভাগ্য বদলের। সব খাইয়া যায়, যে চুরে খাইয়া যায়, যে চুরে খাইয়া যায়। 80 বছরের এই বৃদ্ধের ক্ষোভ সেই সব জনপ্রতিনিধিদের প্রতি যাদের কারণে ত্রিমোহনীর এই বাঁশের সাঁকোটি এখনও ব্রিজে রূপান্তর হয়নি। এলাকাটিকে 2017 সালে ইউনিয়ন ভেঙে পরিণত করা হয় ওয়ার্ডে, যুক্ত করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে। প্রতিদিন কয়েক হাজার মানুষ পার হয় ত্রিমোহনীর এই বাঁশের সাঁকোটি দিয়ে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁওয়ের অংশ হলেও এলাকাবাসী জানেন না এই সাঁকোটি কবে ব্রিজে পরিণত হবে। এলাকাবাসী বলছে সিটি কর্পোরেশনের অংশ হলেও কোনো নাগরিক সুবিধা পান না তারা। গ্যাস নেই, ভালো রাস্তাঘাট, অবকাঠামো কিছুই নেই। সব কিছু ছাপিয়ে সবার আগে তাদের চাওয়া সাঁকোর বদলে একটি সেতু। বিশ্বাস করেন যে দলই সরকার গঠন করুক সেতুটি বদলাতে পারবে তাদের ভাগ্য। টাসের কান্দির, গুন্নাগরের, ফকিরখালির কত রুগী যে এমনি আনে কত কষ্ট করিয়া, কিন্তু এটা সম্ভাবনা আছে। আপনি ইমার্জেন্সি রুগী থাকলে আমরা হসপিটাল ঠিক মতো নিতে পারি না, রুগী নিতে নিতে রাস্তায় মারা যায়। পরিস্থিতি দিয়ে গেছে যে এটা পাকা ব্রিজ হয়ে যাবে, এখানে রোড হবে, এখানে রাস্তা হবে, এখানে আপনাদের অনেক উন্নয়নমূলক কাজকর্ম হবে, কিন্তু নির্বাচনের পর আর কিছু হয় নাই। সিটি কর্পোরেশন যত সুযোগ সুবিধা আছে আমরা নাগরিক হিসেবে আঙ্গুর দিতে হবে, কারণ আমরা ট্যাক্স দিই। 2017 সালে ঢাকার আশপাশের 16টি ইউনিয়নকে ভেঙে নতুন 36টি ওয়ার্ড গঠন করা হয়। তার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হয় 18টি ওয়ার্ড, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হয় বাকি 18টি ওয়ার্ড। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে যে 18টি ওয়ার্ড যুক্ত করা হয় তার মধ্যে একটি এই বেরাইত। গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কার্যালয় রয়েছে সেখান থেকে এই বেরাইদের দূরত্ব মাত্র 8 কিলোমিটার, কিন্তু ঢাকার বা রাজধানীর মানুষের জীবনমানের সাথে এই অঞ্চলের মানুষের জীবনমানের দূরত্ব কয়েক হাজার মাইল। এখনও আছে কাঁচা রাস্তা, মেঠোপথ, গ্যাসের প্রকট সংকট, মাদক সন্ত্রাসের বারবারন্ত। নেই কোনো ভালো মানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কাছাকাছি নেই কোনো ভালো হাসপাতাল, অথচ কর দিতে হচ্ছে সিটি কর্পোরেশনের নাগরিকদের সমান। তারে গিয়া ফিরুজা থাইকা যে ট্যাক্স দেয়, আমি এই এলাকায় থাইকা ও তারে গিয়া ট্যাক্সটা আবার বাড়ির ট্যাক্স এক সমান, কারণ উনিও গুলশান থাকে, আমিও গুলশান থাকি। একটা ভালো হসপিটাল দরকার, যেটা আমাদের গুলশানের এত কাছে থেকেও আমরা পাইনি। কচুরটা কমাইব, মাদক কমাই দিব, পরে দেশের উন্নতি হইব, রাস্তাঘাটও করবো বলে বলে। আসন্ন নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে সবকিছু পাবেন এমন প্রতিশ্রুতি পেলেও বাস্তবায়ন নিয়ে সন্দিহান এই এলাকার জনগণ। সবাই বলে আমরা মাদক মুক্ত করব, কিন্তু যারা মাদক মুক্ত বলে ওদের নিজস্ব লোকেরই কিন্তু আত্মীয়স্বজন বা কাছাকাছি ওদেরই কিন্তু থাকে। এরা যদি এই প্রতিশ্রুতিগুলো ঠিক রাখে তাহলে আমরা ওনাদের সাথে আছি। সামনে দেখা যাক কোন দল আসে এবং কোন প্রার্থী কিভাবে কাজ করে, তবে আশাবাদী। নির্বাচনের পর প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিক সুবিধা পাবেন ঢাকার এই নতুন নাগরিকরা। রাজধানীবাসী হিসেবে পাবেন সমান সুবিধা, এমনটাই প্রত্যাশা এসব অঞ্চলের মানুষের। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা।
আগামী 8 ফেব্রুয়ারি বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এই কথা জানিয়েছেন তিনি। আগামী 9 ফেব্রুয়ারি বিএনপির সর্বশেষ যে জনসভা সেটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। ইতিমধ্যেই আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেকেই অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা এই সভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে সেটিকে তারা সফল করবেন। দর্শক, ইলেকশন 2026-এর এই ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। আপাতত দেখা হচ্ছে পরের ঘন্টাতেই আরও খবরাখবর নিয়ে।